নমস্কার বন্ধুরা, লালমাটি এডুকেশনে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আসন্ন ডাব্লিউবিপি কনস্টেবলের প্রিলিমিনারি এবং কেপি কনস্টেবলের প্রিলিমিনারি পরীক্ষা এবং এসএলএসটি এর পিটির পরীক্ষাকে সামনে রেখে আমরা একটি নতুন সেশন শুরু করতে চলেছি, যেটি শুধুমাত্র হবে জিকের ওপর। কারণ প্রতিটি পরীক্ষাতে জিকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেকটা বিষয়ই গুরুত্বপূর্ণ, সে ম্যাথামেটিক্স হোক বা রিজনিং হোক বা ইংলিশ, যাই হোক প্রত্যেকটা বিষয়ই যেমন গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে জিকেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ পড়ার পাশাপাশি জিকেটাকে আমাদের মিসলেনিয়াস অর্থাৎ মিক্সভাবে প্র্যাকটিস করারও প্রয়োজন। তো সেই উদ্দেশ্যটাকে সামনে রেখে লালমাটি এডুকেশন 20,000 জিকের একটি প্র্যাকটিস সেট শুরু করতে চলেছে, যার প্রতিটি প্র্যাকটিস সেটে 30টি করে জিকে থাকবে। প্রতিদিন ক্লাস দেওয়া হবে। আশা করছি আপনারা এতে উপকৃত হবেন। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করব আজকের প্রথম পার্ট 1। তো বন্ধুরা, চলে এসেছে পার্ট 1-এর প্রথম প্রশ্ন। তো চলে এসেছে পার্ট 1-এর প্রথম প্রশ্ন কি আছে চলো দেখে নিই। 44তম সংবিধান সংশোধনী, 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে নিচের কোনটি বাতিল করা হয়েছে? এটা বন্ধু সিডিএস পরীক্ষাতে এসেছিল। কি 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে নিচের কোনটিকে বাতিল করা হয়েছে? অপশন এ শোষণের বিরুদ্ধে অধিকার, অপশন বি শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার, অপশন সি সম্পত্তির অধিকার, অপশন ডি আমাদের শিক্ষার অধিকার। তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সম্পত্তির অধিকার। বন্ধুরা, 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে কি 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে এই মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়। কি হয় না, সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়। ভারতবর্ষের সংবিধানে এরকম শতাধিক সংশোধন রয়েছে, তার মধ্যে একটি অন্যতম হলো 44তম সংবিধান সংশোধন। এটা এ কারণেই গুরুত্বপূর্ণ, কারণ এই 44তম সংবিধান সংশোধনীতে কি করা হয়েছিল না, সম্পত্তির অধিকারটাকে মৌলিক অধিকার থেকে বাতিল করা হয়েছিল। তো বন্ধুরা, এইখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদেরকে জেনে রাখতে হবে, সেটা হলো 44তম সংবিধান সংশোধনটা কখন হয়েছিল। বন্ধুরা, এটা হয়েছিল 1978 সালে। কখন? 1978 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 44তম সংবিধান সংশোধন হয়েছিল 1978 সালে। কি হয়েছিল এর প্রধান বিষয়বস্তু? এর প্রধান বিষয়বস্তু ছিল কি, সম্পত্তির অধিকারকে বাতিল করা হয়। সম্পত্তির অধিকারকে বাতিল করা হয়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। চলে যায় নেক্সট প্রশ্নে, 2 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটিও বন্ধুরা সংবিধান থেকে নেওয়া হয়েছে, ভারতীয় সংবিধান থেকে, যে ডাব্লিউবিসিএস মেন 2019-এ এসেছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলছে সংবিধানের দশম তফসিলিতে। তাহলে বন্ধুরা, সংবিধানের দশম তফসিলিতে আছে কি আছে বন্ধুরা? দলত্যাগ বিরোধী আইন, রাষ্ট্রপতি শাসন, অর্থ কমিশন না অন্যান্য অনগ্রসর শ্রেণী? বন্ধুরা, সংবিধানের যে 12টি তফসিল রয়েছে, আমাদের ভারতীয় সংবিধানের যে 12টি তফসিল রয়েছে, তার মধ্যে একটি অন্যতম তফসিল হলো কি, দশম তফসিল। এই দশম তফসিলিতে কি রয়েছে? এই দশম তফসিলিতে কি রয়েছে তা হলো যে আমাদের দলত্যাগ বিরোধী আইন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ। অপশন এ কি না, দলত্যাগ বিরোধী আইন। তাহলে এই দলত্যাগ বিরোধী আইনটা আমাদের কোন মানে সংবিধানের কোন অংশে রয়েছে না, সংবিধানের দশম তপশিলিতে রয়েছে। তাহলে এই দশম তপশিলিটি কখন হয়েছিল? এটা হচ্ছে এই দশম তপশিলিটি 52তম সংবিধান সংশোধন। বন্ধুরা, কি বললাম? 52তম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে এই দশম তপশিলিটাকে যুক্ত করা হয়। কত না, 52তম, 52 অ্যামেন্ডমেন্ট। কি না, 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে দশম তফসিলটাকে কি করা হয়, আমাদের সংবিধানের সঙ্গে যুক্ত করা হয়। আর সেই দশম তপশিলিতে বর্ণনা রয়েছে কি না, দলত্যাগ বিরোধী আইনটা বর্ণিত রয়েছে সেই দশম তপশিলিতে। তাহলে এই 52তম সংবিধান সংশোধনটা কখন হয়েছিল? এই 52তম সংবিধান সংশোধনটা হয়েছিল 1985 সালে। কখন বন্ধুরা? 1985 সালে 52তম সংবিধান সংশোধনটা হয়েছিল 1985 সালে। তো এই প্রশ্নের সঠিক উত্তর তাহলে কি হলো? অপশন এ। এই প্রশ্নের সঠিক উত্তর হলো কি? অপশন এ হলো এই প্রশ্নের সঠিক। বন্ধুরা, আবার একটি প্রশ্ন আমাদের ভারতীয় সংবিধান থেকে। কি আমাদের ভারতীয় সংবিধান থেকে আবার একটি প্রশ্ন হচ্ছে 3 নম্বর। বলছে দিল্লির জাতীয় রাজধানী অঞ্চল হিসেবে গঠিত হয়।
তাহলে দিল্লি কবে ভারতের জাতীয় রাজধানী হিসেবে গঠিত হয়েছিল? তো সেটা কখন? মানে এই প্রশ্নটা কি জানতে চেয়েছে আমাদের কাছে, যে লেফটেন্যান্ট গভর্নরের অর্ডিন্যান্স জারির দ্বারা, রাষ্ট্রপতি কর্তৃক অর্ডিন্যান্স জারির দ্বারা, 71তম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে, ডি, অপশন ডিতে রয়েছে 69তম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে। তাহলে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 69তম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে কি করা হয়েছিল? দিল্লিকে ভারতের জাতীয় রাজধানী হিসেবে ঘোষণা করা হয়েছিল। তাহলে দিল্লি ভারতের জাতীয় রাজধানী হিসেবে গঠিত হয় কবে? 69তম সংবিধান সংশোধন, অপশন ডি। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি। 69তম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে দিল্লি ভারতের জাতীয় রাজধানী অঞ্চল হিসেবে গঠিত হয়, অপশন ডি। তাহলে বন্ধুরা এখানে প্রশ্ন হচ্ছে যে 69তম সংবিধান সংশোধনটা কখন হয়েছিল? এটা হয়েছিল বন্ধুরা 1991 সালে। কখন এটা হয়েছিল? 1991 সালে। 69তম সংবিধান সংশোধনটা হয়েছিল 1991 সালে। তাতে কি করা হয়েছিল? দিল্লিকে জাতীয় রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। চলে যাই নেক্সট প্রশ্নে। জিকের ওপর থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের যে সমস্ত আন্তর্জাতিক যে সমস্ত সংস্থাগুলো রয়েছে না, যে সংগঠনগুলো রয়েছে, সেই সংগঠনগুলোর মধ্য থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে আন্তর্জাতিক শ্রম সংগঠন, আন্তর্জাতিক শ্রম সংগঠনের সদর দপ্তর কোথায়? আন্তর্জাতিক শ্রম সংগঠনের সদর দপ্তর হলো কোথায়? জেনিভাতে। কোথায়? সুইজারল্যান্ডের জেনিভাতে। কোথায়? জেনিভাতে। সুইজারল্যান্ডের জেনিভাতে রয়েছে আন্তর্জাতিক শ্রম সংগঠনের সদর দপ্তর। তাহলে বন্ধুরা এই আন্তর্জাতিক শ্রম সংগঠন সম্পর্কে আমাদেরকে কিছু জেনে নিতে হবে। তাহলে এটা প্রতিষ্ঠিত হয়েছিল কখন? এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1919 খ্রিস্টাব্দে। তাহলে বন্ধুরা এটা প্রতিষ্ঠিত হয়েছিল কখন? 1919 খ্রিস্টাব্দে। এর সদর দপ্তর কোথায় জেনে নিলাম আমরা? সুইজারল্যান্ডের জেনিভাতে। তাহলে এর বর্তমান মহাপরিচালক কে? এই আন্তর্জাতিক শ্রম সংস্থার বর্তমান মহাপরিচালক হলেন গাই রাইডার। কি না? গাই রাইডার। ইনি হলেন 10ম পরিচালক, বা ইনি হচ্ছেন এখন বর্তমান আন্তর্জাতিক শ্রম সংস্থার প্রধান, 10ম প্রধান। এর নাম কি? তাহলে গাই রাইডার। তাহলে এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। তাহলে বন্ধুরা ভারতীয় অর্থনীতি থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু ও কার্যকরী হয়েছিল কবে? এটা একদম সহজ প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, অর্থনীতি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্ন। এটা এর সঠিক উত্তর হবে 1951 সাল, অপশন বি। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর, 1951 সালে। 1951 সালে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত এবং কার্যকরী হয়েছিল। 1951 সালে ভারতের আর্থিক শ্রীবৃদ্ধির জন্য এই পরিকল্পনা গৃহীত হয়েছিল। তো বন্ধুরা চলে যায় পরবর্তী প্রশ্নে। হ্যাঁ, অর্থনীতি থেকে আবার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছে, পাবলিক সেক্টরে বিলগ্নীকরণকে বলা হয়। পাবলিক সেক্টরে বিলগ্নীকরণকে বলা হয় কি? অপশন এ উদারীকরণ, অপশন বি বিশ্বায়ন, অপশন সি শিল্পায়ন, অপশন ডি ব্যক্তিগতকরণ বা প্রাইভেটাইজেশন। তাহলে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে? একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ব্যক্তিগতকরণ বা প্রাইভেটাইজেশন। তাহলে কি হলো এই প্রশ্নের সঠিক উত্তর? ব্যক্তিগতকরণ বা প্রাইভেটাইজেশন। চলে যাই নেক্সট প্রশ্নে। হ্যাঁ, ভৌতবিজ্ঞান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলছে, বড় হল ঘরে উৎপন্ন শব্দ বারবার প্রতিফলিত হয়, এই ঘটনার নাম কি? তাহলে এই ঘটনার একটা নাম আছে, সেটা আমাদেরকে জেনে নিতে হবে। শব্দ টপিকের উপর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি বলছে? বড় হল ঘরে উৎপন্ন শব্দ বারবার প্রতিফলিত হয়, এই ঘটনার নাম কি? তাহলে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি না অনুরণন। কি না আনুরণন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি? আনুরণন। তাহলে বন্ধুরা আমাদেরকে জানতে হবে আনুরণন কি। আনুরণন ব্যাপারটা কিছুই নয়, এর একটা প্রতিশব্দ হলো প্রতিধ্বনি। কি না প্রতিধ্বনি। তাহলে প্রতিধ্বনিটা কি বন্ধুরা?
বলছে শব্দ কোনো প্রতিফলকে যখন প্রতিফলিত হয়, ব্যাপারটাকে একটু ছবি এঁকে বোঝানোর চেষ্টা করছি আমি। ধরে নিলাম এটা একটা হল ঘরের দেওয়াল, তাহলে হচ্ছে শব্দ যখন, এই দেওয়ালটা যদি কোনো শব্দের প্রতিফলক হয়, এইখানে শব্দ এসে প্রতিফলিত হলো, আবার চলে গেল এইখানে শব্দ, তাহলে কি বললো, কোনো প্রতিফলকে প্রতিফলিত হয়ে মূল শব্দ থেকে পৃথক হয়ে যায়। মূল যে শব্দটা ছিল তার থেকে প্রতিফলিত শব্দটা পৃথক হয়ে গেল। এর ফলে কি, যে শ্রোতা থাকে তার কানে দুটি শব্দ আলাদা আলাদাভাবে শোনায়। তাহলে সেই প্রথম শব্দটিকে প্রতিফলিত শব্দে, তখন এই মূল শব্দ থেকে একটি নতুন শব্দের সৃষ্টি হয় প্রতিফলিত হয়ে। এই ঘটনাটাকেই বলা হয় কি না, শব্দের প্রতিধ্বনি। এইভাবে শব্দের প্রতিধ্বনির সৃষ্টি হয়। তাহলে কি, মূল শব্দ থেকে প্রতিফলিত শব্দটিকে বলা হয় মূল শব্দের প্রতিফলন। তাহলে এই ছিল আমাদের শব্দের প্রতিফলন বা প্রতিধ্বনি সৃষ্টির কারণ। যখন শব্দ টপিকটা আমরা আলোচনা করব, সেখানে আবার একদম কিভাবে প্রতিধ্বনির সৃষ্টি হচ্ছে, প্রতিধ্বনি প্রতিফলক থেকে শ্রোতার দূরত্ব কতটা থাকলে ভালো প্রতিধ্বনি শোনা যায়, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা সেখানে সুন্দরভাবে আলোচনা করব। পরবর্তী প্রশ্নে চলে যায়। সাধারণ বিজ্ঞান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাধারণ বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ, নিচের কোনটি কার্বনের রূপভেদ নয়? নিচের কোনটি কার্বনের রূপভেদ নয়? একদম সহজ প্রশ্ন, জানি সবাই পারবেন। হীরক কার্বনের রূপভেদ, গ্রাফাইট কার্বনের রূপভেদ, ফ্লোরাইন কার্বনের রূপভেদ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে ফ্লাই অ্যাশ। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর, ফ্লাই অ্যাশ। ফ্লাই অ্যাশ কার্বনের রূপভেদ নয় কিন্তু বন্ধুরা। এটা কার্বন পোড়ালে, মানে বিভিন্ন জীবাশ্ম জ্বালানিকে যখন ভস্মীভূত করা হয় বা জ্বালানো হয়, তখন তা থেকে যে ছাইটা তৈরি হয় তাকে আমরা ফ্লাই অ্যাশ বলি। এটা কিন্তু কার্বনের রূপভেদ নয়। তাহলে কার্বনের রূপভেদগুলো কী কী? হীরক হবে, গ্রাফাইট হবে, ফ্লোরাইন হবে, এইগুলো হবে কার্বনের রূপভেদ, কিন্তু ফ্লাই অ্যাশটা নয়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। চলে যাই নেক্সট প্রশ্নে। তো বন্ধুরা, নেক্সট প্রশ্নে যাওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। যাই হোক, একটা ভিডিও তৈরি করতে অনেকটা সময় লাগে, আবার যদি ভালো কন্টেন্ট দিয়ে ভিডিও রেডি করতে হয় সেক্ষেত্রে একটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার থাকে। তাই যদি ভিডিওটা তোমাদের কোনো উপকারে লেগে থাকে বা ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নোটিফিকেশান বেলটিকে অন করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও যদি আমার চ্যানেলে আপলোড করা হয়ে থাকে, যার নোটিফিকেশানটা যেন অত্যন্ত দ্রুত আপনি পেয়ে যাবেন, তার জন্য নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে নতুন করে উৎসাহ জাগায় নতুন ভিডিও তৈরি করার জন্য। আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা ভিডিওটি যদি ভালো লেগে থাকে, কমেন্ট করে জানাবেন। তো আশা করছি আমার বেস্টটুকু দিয়ে ভিডিওটিকে আপনাদের সামনে বা আমার যারা ছোটো ছোটো ভাইরা রয়েছে তাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করব পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন কী রয়েছে আমরা একটু দেখে নেব। তো পরবর্তী প্রশ্ন হলো যে সালোক সংশ্লেষের ফলে শক্তির রূপান্তর হয়। এটা তো বন্ধু আমরা সবাই জানি, সালোক সংশ্লেষের ফলে কী হয়? শক্তির রূপান্তর হয়। হ্যাঁ, হয়। তাহলে সেটা রূপান্তরটা কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হয় এটা আমাদেরকে জেনে নিতে হবে। আমরা অনেকে জানি, আমরা তো এটা জিকের প্র্যাকটিস সেট করছি, এখানে আমরা আমাদের ভুলগুলো সংশোধন করে নেব, আর যেগুলো আমরা জানি আমাদের মুখস্থ আছে অলরেডি, সেগুলোকে আমরা কী করব, একবার অভ্যাস করে নেব। তাই তো অনেক সময় হয়তো আমরা অনেকেই অনেক রকমের কাজ করে থাকি বা আমাদের ঠিক সময় ঠিকঠাকভাবে জিনিসগুলো রিকল করা হয় না, সেক্ষেত্রে তাদের কথা চিন্তা ভাবনা করে আমি এই প্র্যাকটিস সেশনটি এনেছি। আশা করছি সবার উপকারে লাগবে। তাহলে বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে যে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এটা তো আমরা সবাই জানি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি। সালোক সংশ্লেষ আমাদের জীবনবিজ্ঞান থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এটাকে আমাদের ভালো করে জানতে হবে। আমাদের যে টপিক ওয়াইজ ক্লাসগুলো আপলোড করা হবে পরবর্তীকালে, তাতে একদম
চুল চেরা বিশ্লেষণ করা থাকবে, যেন না কোনো প্রশ্ন কোনো টপিক থেকে যদি আসে না মিস হয়। কারণ এখন যত দিন যাচ্ছে তত প্রশ্নের ধরন কিন্তু পাল্টাচ্ছে। সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা টপিক অত্যন্ত যত্ন সহকারে খুঁটিয়ে খুঁটিয়ে পড়া উচিত। তাতে আমি ইউটিউবের চ্যানেল দেখেই পড়ি বা টেক্সট বই দেখেই পড়ি না কেন, যেটা পড়ব যতটুকু পড়ব অত্যন্ত যত্ন সহকারে ভালো করে পড়ব, যাতে করে আমার কোনো প্রশ্ন মিস না হয়ে যায়। তো নেক্সট প্রশ্নে চলে যাই। তো নেক্সট প্রশ্ন কি রয়েছে আমাদের, খাবার জলে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয় কেন? তো বন্ধুরা একদম সহজ প্রশ্ন, তোমরা নিজেরাই পারবে এর উত্তর করতে। জীবাণুনাশক করতে, অর্থাৎ জলকে শোধন করতে। জলে যে অবাঞ্ছিত পদার্থগুলো থাকে, যেগুলো আমাদের পান করলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে, সেই জীবাণুগুলোকে নাশ করার জন্য জলে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়। কি জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয় আমাদের ব্লিচিং পাউডার। তো আমরা নেক্সট প্রশ্নে চলে এসেছি, যে পাখির সাহায্যে পরাগ সংযোগ সম্পন্ন হলে তাকে কি বলা হয়? পাখির সাহায্যে পরাগ সংযোগ সম্পন্ন হলে তাকে কি বলা হয়? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু বন্ধুরা যত দিন যাচ্ছে তত পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন আসার একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, যে এই ধরনের প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে? অর্নিথোফিলি। কি হবে? অর্নিথোফিলি। এই প্রশ্নটা অনেকেই পারবেন, কারণ পক্ষী সংক্রান্ত বিদ্যাকে যেমন বলা হয় না অর্নিথোলজি, সেই রকম পাখির সাহায্যে পরাগ সংযোগ ঘটে, এটা হবে অর্নিথোফিলি। তাহলে বন্ধুরা এখানে আর একটা প্রশ্ন আমাদেরকে জেনে নিতে হবে, যে পাখি পরাগ সংযোগে সাহায্য করে, এর একটা উদাহরণ কি হবে? উদাহরণ হচ্ছে কলকে ফুলের পরাগ সংযোগে সাহায্য করে কে? মৌটুসি পাখি। ভালো করে মনে রাখবেন বন্ধুরা, কি কলকে ফুলে সাহায্য করে মৌটুসি পাখি। মৌটুসি পাখি কলকে ফুলের পরাগ সংযোগে সাহায্য করে। তাহলে বন্ধুরা পাখির পরাগ সংযোগ সম্পন্ন হলে তাকে কি বলা হয়? যে পরাগ সংযোগ মানে সম্পন্ন হয় পাখির দ্বারা, তাকে বলা হয় অর্নিথোফিলি। তো আমরা চলে যাই নেক্সট প্রশ্নে। হ্যাঁ বন্ধুরা, নেক্সট প্রশ্নে কি আছে আমাদের? হ্যাঁ, কুইজিটাম নিম্নলিখিত কোন প্রকৃতির উদ্ভিদ? কি ইকুইজিটাম? হস্যই কয় হস্যু, হস্যই বর্গীজ হস্যই টয়াকার ম। ইকুইজিটাম, এইগুলো আমাদেরকে একটু ভালো করে দেখে নিতে হবে। তাহলে ইকুইজিটাম নিম্নলিখিত কোন প্রকৃতির উদ্ভিদ? ইকুইজিটাম কোন প্রকৃতির উদ্ভিদ? এটা হবে বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? অপশান এ ফান, অপশান বি মস, অপশান সি ছত্রাক, অপশান ডি অ্যান্টামোফিলি। তাহলে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ফার্ন। বন্ধুরা এইখানে একটি আমাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখতে হবে। কি তথ্য? তথ্যটা হচ্ছে যে ইকুইজিটাম হলো একটি জীবন্ত জীবাশ্ম। আমাদের যেমন প্রাণীর যেমন বিভিন্ন জীবন্ত জীবাশ্ম পায় না, যেমন ওই যে আর্কিওপ্যাটেরিক্স, হংসচঞ্চু, এইসবগুলো পায় না, সেরকম উদ্ভিদেরও কিছু জীবন্ত জীবাশ্ম রয়েছে, যার মধ্যে দুটো শ্রেণীর বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। সেরকম একটি জীবন্ত জীবাশ্ম হচ্ছে ইকুইজিটাম। তাহলে বুঝতে পারলেন, যদি বলে একটি জীবন্ত জীবাশ্ম, একটি উদ্ভিদের জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও, তখন কি উত্তর করব আমরা? ইকুইজিটাম। তো বন্ধুরা চলে যাই নেক্সট প্রশ্নে। তো বন্ধুরা কম্পিউটার সায়েন্স থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছে, পৃথিবীর প্রথম বৈদ্যুতিক কম্পিউটারের নাম কি? পৃথিবীর প্রথম বৈদ্যুতিক কম্পিউটারের নাম কি? অপশান এ এনিয়াক, অপশান বি ডিপ্লাক, অপশান সি ইজিফেল, অপশান ডি কোনিয়াক। তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এনিয়াক। এনিয়াক হলো পৃথিবীর প্রথম বৈদ্যুতিক কম্পিউটার, বা একে আধুনিক কম্পিউটারও বলা হয়। একে আধুনিক কম্পিউটারও বলা হয়। আধুনিক কম্পিউটারও বলা হয় এনিয়াককে। তো বন্ধুরা চলে যাব নেক্সট প্রশ্নে। তো বন্ধুরা আমাদের পরিবেশ সংক্রান্ত অনেক কিছু প্রোটোকল, অনেক সন্ধি, অনেক সম্মেলন হয়েছে। তার মধ্যে একটা অন্যতম হচ্ছে যে এই আবহাওয়া পরিবর্তনের প্যারিস চুক্তিতে।
তাহলে কি আবহাওয়া যে আমাদের প্রতিদিন মানে আমাদের প্রতিনিয়ত ওই পরিবেশ দূষণ, মানুষের অবাঞ্ছিত পরিবেশের উপর আচরণের ফলে যে আবহাওয়ার যে পরিবর্তন হয়ে যাচ্ছে না, এই সংক্রান্ত একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। কোথায়? সেটা প্যারিসে হয়েছিল। তো সেই চুক্তিতে নিম্নের কোন দেশটি অংশগ্রহণ করেনি? অপশন এ ইউএসএ, অপশন বি কানাডা, অপশন সি অস্ট্রেলিয়া, অপশন ডি রাশিয়া। তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। অপশন এ হবে আমাদের 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। কি না ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা কিন্তু আবহাওয়া পরিবর্তনের প্যারিস চুক্তিতে কোনো অংশগ্রহণ করেননি, এই দেশটা অংশগ্রহণ করেনি। তো বন্ধুরা চলে যাব নেক্সট প্রশ্নে। বলছে 15 নম্বর প্রশ্নে কি রয়েছে বন্ধুরা? ন্যাশনাল গঙ্গা রিভার বেসিন অথরিটির অধীনে, তাহলে কার অধীনে? ন্যাশনাল গঙ্গা রিভার বেসিন অথরিটির অধীনে নমামি গঙ্গে একটা প্রকল্প, এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের একটা প্রকল্প, যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় চালু করেছেন। কি নমামি গঙ্গে প্রকল্প, সেটা কখন চালু হয়? নমামি গঙ্গা প্রকল্পটা কখন চালু হয়েছিল? অপশন এ 2012, অপশন বি 2014, অপশন সি 2015, অপশন ডি 1989 সালে। তাহলে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন বি। অপশন বি হচ্ছে 2014 সাল হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তো চলে যাই বন্ধুরা নেক্সট প্রশ্নে। বায়ুমণ্ডল থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন উষ্ণতা লক্ষ্য করা যায়? বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন উষ্ণতা লক্ষ্য করা যায়? বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন উষ্ণতা লক্ষ্য করা যায়? তাহলে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? আমরা সবাই জানি এই প্রশ্নের সঠিক উত্তর হবে মেসোস্ফিয়ার। কোথায়? না মেসোস্ফিয়ারে। তাহলে মেসোস্ফিয়ারে বায়ুমণ্ডলের সর্বনিম্ন উষ্ণতা লক্ষ্য করা যায়। এই জন্য বন্ধুরা মহাকাশ থেকে যে সমস্ত উল্কাপিণ্ড বা গ্রহাণুপুঞ্জ যেগুলো আমাদের পৃথিবীর দিকে ধেয়ে আসে না, তার বেশিরভাগই কেন প্রায় সবটাই এই মেসোস্ফিয়ারে এসে পুড়ে ছাই হয়ে যায়। তার মানে যে এই স্তরের উষ্ণতা অত্যন্ত কম থাকে। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন করে যে উল্কাপিণ্ড বায়ুমণ্ডলের কোন স্তরে এসে পুড়ে ছাই হয়ে যায়, তো তখন আমাদের সেই প্রশ্নেরও সঠিক উত্তর হবে কি মেসোস্ফিয়ার। আর যদি প্রশ্ন জানতে চাই বায়ুমণ্ডলের সর্বনিম্ন উষ্ণতা কোন স্তরে লক্ষ্য করা যায়, তো সেক্ষেত্রেও উত্তর হবে কি মেসোস্ফিয়ার। ঠিক আছে বন্ধুরা, তো চলে যাই নেক্সট প্রশ্নে। হ্যাঁ চলে এসেছি নেক্সট প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন। আজকের পার্ট 1-এর 17 নম্বর প্রশ্নতে কী রয়েছে? ভারতের আঞ্চলিক সীমারেখা জলভাগে কত দূর পর্যন্ত বিস্তৃত? বন্ধুরা একটু ইউনিক টাইপের প্রশ্ন, এটা ইউনিক টাইপের প্রশ্ন। তো এগুলো এখন বর্তমান পরীক্ষায় জানতে চাওয়া হয়েছে অনেক পরীক্ষা। এটা কিন্তু এটা কোনো প্রিভিয়াস ইয়ারে এসেছিলো, সেখান থেকেই আমি এটা সংগ্রহ করেছি। তো এমনটা নয় যে আমি প্রশ্ন নিজে তৈরি করি, এরকমটা দাবি করতে পারি না, কারণ আমার অত জ্ঞান নেই। তাহলে এটা হচ্ছে কি একটা প্রিভিয়াস ইয়ারের কোনো একটা প্রশ্ন, সম্ভবত এই বিসিএস ডব্লিউবিসিএস কোনো একটা সালে এসেছিলো, এই মুহূর্তে মনে পড়ছে না, যাই হোক। তো কি প্রশ্নটা? যে ভারতের আঞ্চলিক সীমারেখা জলভাগে কত দূর পর্যন্ত বিস্তৃত? অপশন এ 10 নটিক্যাল মাইল, অপশন বি 14 নটিক্যাল মাইল, অপশন সি 12 নটিক্যাল মাইল, অপশন ডি 15 নটিক্যাল মাইল। তাহলে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 12 নটিক্যাল মাইল। তাহলে কি আমার 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 12 নটিক্যাল মাইল। আসলে জলপথের দূরত্ব নটিক্যাল মাইল দিয়ে মাপা হয়। তাহলে কী বললাম বন্ধুরা? জলপথের দূরত্বটা নটিক্যাল মাইল দিয়ে মাপা হয়। তাহলে আমাদের ভারতবর্ষের জলসীমার দৈর্ঘ্য কত? 12 নটিক্যাল মাইল। চলে যাই বন্ধু নেক্সট প্রশ্নে। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রশ্নটি হচ্ছে যে অ্যারাবিকা, রোবাস্টা এবং লিবোরিকা কি অ্যারাবিকা, রোবাস্টা এবং লিবোরিকা এই গোত্রগুলি নিচের কোন শস্যের সঙ্গে জড়িত? এই গোত্রগুলি নিচের কোন শস্যের সঙ্গে জড়িত? অপশন এ কফি, অপশন বি চা, অপশন সি ইক্ষু, অপশন ডি কার্পাস। তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কফি। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কফি। এই প্রত্যেকটাই হচ্ছে কফির বিভিন্ন ধরনের প্রজাতি, অ্যারাবিকা প্রজাতি, রোবাস্টা প্রজাতি, তা লিবোরিকা প্রজাতি ইত্যাদি। তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান এ। যদি প্রশ্ন জিজ্ঞেস করা হয় যে ভারতে কোন প্রজাতির বা কোন প্রকারের কফি সবথেকে বেশি চাষ হয়, তো সেখানে আমরা উত্তর করব অ্যারাবিকা।
অ্যারাবিকা কফির চাষ ভারতে সবচেয়ে বেশি হয়? কি অ্যারাবিকা কফির চাষ ভারতে সবচেয়ে বেশি হয়? অনেকে হয়তো বলবে যে রোবাস্টা, না, একটা সময় রোবাস্টার চাষটা হতো, কিন্তু অ্যারাবিকা কফির চাষ বর্তমানে ভারতে বৃদ্ধি পেয়েছে। তাই যদি এভাবে জানতে চাই যে কোন কফির চাষ ভারতে বেশি হয়, তখন অ্যারাবিকা হবে। আর গুণগত মান, কোয়ালিটি, গন্ধ, স্বাদ, সব কিছুর দিক দিয়ে সেরা কিন্তু এই অ্যারাবিকা কফি। অ্যারাবিকা কফি চাষটা আমাদের ভারতবর্ষে বেশি হয়। তাহলে এই তিনটে প্রজাতি আমাদের কফি চাষের সঙ্গে যুক্ত, কফি চাষের বীজ। তো চলে যাই বন্ধু নেক্সট প্রশ্নে। হ্যাঁ, ভারতের যে নদ নদীগুলো রয়েছে তার মধ্য থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে নিচের কোনটি ব্রহ্মপুত্র নদের উপনদী নয়? এই জায়গাটি আমাদেরকে ভালো করে খেয়াল করতে হবে। পরীক্ষার হলে এমনিতেই আমাদের একটা মানসিক চাপ থাকে, সেক্ষেত্রে পুরো প্রশ্নটা যদি আমরা না ভালো করে পড়ি, এই 9 জায়গাটা যদি খেয়াল না করি, তো প্রথমেই তো যে আছে মানস নদী করে উত্তর করে চলে আসবো, বা মহানন্দা করে চলে আসবো, সুবর্ণশ্রী করে চলে আসতে পারি, কারণ আমরা 9টা পড়িনি। তাই এই সমস্ত নেতিবাচক যে প্রশ্নগুলো থাকে সেগুলোকে আমাদের একটু ভালো করে পড়তে হয়। আচ্ছা, নিম্নলিখিত কোনটি ভারত মানে ব্রহ্মপুত্রের উপনদী নয়? তাহলে এখানে সঠিক উত্তর হবে কামেং। কি কামেং নদী কিন্তু ব্রহ্মপুত্রের উপনদী নয়। কামেং নদীটা ব্রহ্মপুত্রের উপনদী নয়। তাহলে ব্রহ্মপুত্র সম্পর্কে আমরা আরও 2-4টা তথ্য জেনে নিই। ব্রহ্মপুত্রকে স্কাই রিভার বলা হয়। কি স্কাই রিভার বলা হয় ব্রহ্মপুত্রকে? ব্রহ্মপুত্র বাংলাদেশে প্রবেশ করে কি যমুনা নাম নিয়ে প্রবাহিত হয়েছে। তাহলে বাংলাদেশে ব্রহ্মপুত্রের নাম কি? যমুনা। আর ব্রহ্মপুত্রকে স্কাই রিভার বলা হয়। আর ব্রহ্মপুত্র নদীতে সবথেকে বড় নদীদ্বীপ রয়েছে মাজুলি, যেটা আসামে রয়েছে, মাজুলি দ্বীপ। এইগুলো আমাদেরকে একটু জেনে নিতে হবে ব্রহ্মপুত্র নদীতে। আবার যখন আমাদের টপিক ওয়াইজ আলোচনা হবে ভারতের নদ নদী, সেখানেও ব্রহ্মপুত্র নদী নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তো ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, যে কারণে আমি বেশি আলোচনা করছি না, জাস্ট যেগুলো প্রয়োজন অতিরিক্ত সেগুলোই বলছি, ঠিক আছে? তো চলে যাই নেক্সট প্রশ্নে। নিচের কোন অক্ষাংশটিকে পৃথিবীর দীর্ঘতম অক্ষাংশ হিসেবে বিবেচনা করা হয়? তো বন্ধুরা, অক্ষাংশ আর দ্রাঘিমাংশ এই ধারণাটা আমরা সবাই জানি। তাহলে অক্ষাংশ কি? অক্ষাংশ হচ্ছে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত যে রেখাগুলো, কাল্পনিক রেখাগুলো টানা হয়েছে, এইগুলোকে অক্ষাংশ বা অক্ষরেখা বলা হয়। তো বন্ধুরা, আমাদের পৃথিবীর এই যে মাঝ বরাবর, পৃথিবীর এই যে মাঝ বরাবর যে রেখাটা টানা হয়েছে, যে অক্ষরেখাটা, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় নিরক্ষরেখা, যার মান হচ্ছে 0 ডিগ্রি। যার মান কত? 0 ডিগ্রি। তাহলে কি বন্ধুরা, যার মান 0 ডিগ্রি। তাহলে এখানে কি হবে উত্তর? অপশন সি। অপশন সি আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে। কি 0 ডিগ্রি অক্ষাংশ হচ্ছে পৃথিবীর সবথেকে দীর্ঘতম অক্ষাংশ হিসেবে বিবেচনা করা হয়। এটাকে আবার মহাবৃত্ত রেখাও বলা হয়ে থাকে, অক্ষরেখা। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান সি। তো চলে যাই বন্ধুরা নেক্সট প্রশ্নে। ভূগোল থেকে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কি না বলছে, ভূমিকম্পের উৎপত্তি স্থল যে নামে পরিচিত? কি ভূমিকম্পের উৎপত্তি স্থল যে নামে পরিচিত? সবাই জানি, সহজ প্রশ্ন একদম। ভূমিকম্পের কেন্দ্র নামে পরিচিত। তাহলে 21-এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, ভূমিকম্পের কেন্দ্র নামে পরিচিত। এই প্রশ্নের সঠিক উত্তর কি? ভূমিকম্পের কেন্দ্র। তো বন্ধুরা, সৌরজগতে যে সমস্ত গ্রহগুলো রয়েছে তার মধ্য থেকে কোন গ্রহে সবথেকে বেশি ঘনত্ব লক্ষ্য করা যায়? যে নিচের কোন গ্রহের ঘনত্ব সবচেয়ে বেশি? তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর, অপশান ডি। তাহলে কি পৃথিবীর ঘনত্ব সবচেয়ে বেশি? পৃথিবীর ঘনত্ব সবচেয়ে বেশি, অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। সৌরজগতে কোন গ্রহের সবচেয়ে বেশি ঘনত্ব দেখতে পাওয়া যায় বা উচ্চ ঘনত্ব দেখতে পাওয়া যায়? পৃথিবীতে। অপশান ডি হবে এই প্রশ্নের। তো চলে যাই বন্ধুরা নেক্সট প্রশ্নে। তো বন্ধুরা, আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ রেল জংশন। তাহলে রেল জংশনটা কি? যেখানে বিভিন্ন রেল লাইন এসে মিলিত হয়, সেই জায়গাটাকে বলা হয় রেল জংশন। তাহলে এরকম একটা রেল জংশন পশ্চিমবঙ্গের, তার নাম হচ্ছে আদ্রা জংশন। সে আদ্রা জংশনটা পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? এটা একদম সহজ প্রশ্ন, পুরুলিয়া জেলায় অবস্থিত আদ্রা রেল জংশন পুরুলিয়া জেলাতে অবস্থিত। তাহলে 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি,
অপশন ডি হচ্ছে 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। তো বন্ধুরা চলে যাই নেক্সট প্রশ্নে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থানের নাম কি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থানের নাম তো বন্ধুরা আমরা সবাই জানি, একদম সহজ প্রশ্ন, কি? সান্দাকফু। অপশন ডি, এটা আমাদের আর কোনো কিছু পড়ার প্রয়োজনই নেই। সান্দাকফু হলো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান। চলে যাই বন্ধুরা নেক্সট প্রশ্নে। হ্যাঁ, ইতিহাস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছি, নিম্নের কে 1922 খ্রিস্টাব্দে ভিল সেবা মণ্ডল প্রতিষ্ঠা করেন? নিম্নের কে 1922 খ্রিস্টাব্দে ভিল সেবা মণ্ডল প্রতিষ্ঠা করেন? অপশন এ দয়ারাম গিডুমাল, অপশন বি গুরু সদয় দত্ত, অপশন সি ধন্দকেশব, অপশন ডি অমৃতলাল ভিল দাস ঠক্কর। তাহলে অপশন ডি কি আছে? অমৃতলাল ভিল দাস ঠক্কর। তাহলে ভিটল দাস ঠক্কর। তাহলে অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি? অমৃতলাল ভিটল দাস ঠক্কর। কি করেছিলেন উনি? 1922 খ্রিস্টাব্দে একটা সংগঠন গড়ে তুলেছিলেন যার নাম হচ্ছে সেবা মণ্ডল। সেবা মণ্ডল, কি সেবা মণ্ডল? ভিল সেবা মণ্ডল। তাহলে ভিল সেবা মণ্ডল কে গঠন করেন? অমৃতলাল ঠক্কর। আর কবে গঠন করেন? 1922 খ্রিস্টাব্দে গঠন করেন। ইতিহাস থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো বন্ধুরা চলে যাই নেক্সট প্রশ্নে। পৃথিবীর প্রাচীনতম খেলা কি? পৃথিবীর প্রাচীনতম খেলা কি? তো বন্ধুরা এই প্রশ্নের উত্তর তোমরা নিজেরা করো, আমি তারপরে বলে দিচ্ছি। পৃথিবীর প্রাচীনতম খেলা, অপশন এ মানাকালা, অপশন বি কবাডি, অপশন সি হকি, অপশন ডি জুডো। তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মানাকালা। তবে বন্ধুরা যদি এখানে পোলো থাকতো, পোলো এই মানাকালা বাদে যদি পোলো থাকতো তাহলে সেটাও কিন্তু সঠিক উত্তর হতো। পোলোকেও আমরা প্রাচীনতম খেলা বলতে পারি, কারণ আমরা জানি যে ওই কুতুবুদ্দিন আইবক কিন্তু এই পোলো বা চৌগান খেলতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা গিয়েছিলেন। তাহলে এখানের অপশন অনুযায়ী এই প্রশ্নের সঠিক উত্তর হবে মানাকালা। তো বন্ধুরা চলে যাই নেক্সট। হ্যাঁ, নেক্সট প্রশ্ন কি আছে? কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় কবে? কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় কবে? 1800 খ্রিস্টাব্দে, 1817 খ্রিস্টাব্দে, 1835 খ্রিস্টাব্দে, না 1857 খ্রিস্টাব্দে? তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর আমরা সবাই জানি 1835। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? 1835। অপশন সি হবে 27 দাগের সঠিক উত্তর। 1835 খ্রিস্টাব্দে কে করেছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং। কে করেছিলেন? কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন কে? লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং। তাহলে লর্ড উইলিয়াম বেন্টিং 1835 খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে বন্ধুরা 1800 খ্রিস্টাব্দে কী হয়েছিল? 1800 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। 1817 খ্রিস্টাব্দে স্কুল বুক সোসাইটি গড়ে উঠেছিলেন। 1817তে গড়ে উঠেছিল স্কুল বুক সোসাইটি। আর 1818 খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল ফোর্ট উইলিয়াম কলেজ কার নেতৃত্বে? সেটা হচ্ছে লর্ড ওয়েলেসলির নেতৃত্বে। আর স্কুল বুক সোসাইটি গড়ে উঠেছিল ডেভিড হেয়ারের নেতৃত্বে। আর 1857 খ্রিস্টাব্দে কী হয়েছিল? আমাদের মহাবিদ্রোহ হয়েছিল, বা আমরা যাকে সিপাহি বিদ্রোহ বলে থাকি। সেটা কখন হয়েছিল বন্ধুরা? 1857 খ্রিস্টাব্দে। কিন্তু আমাদের জানতে চেয়েছে কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়। সেক্ষেত্রে এই প্রশ্নের সঠিক উত্তর আমরা বেছে নেব অপশন সি 35। 1835 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন। তো আমরা চলে যাব নেক্সট প্রশ্নে। তো আমাদের নেক্সট প্রশ্ন কী আছে দেখে নিই আমরা। হ্যাঁ, নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম, বন্ধুরা এখানে একটু টাইপ মিস্টেক হয়ে গেছে। ভারতের প্রথম, এটা হবে ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ। তাহলে ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থের নাম কি? তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? রাজতরঙ্গিনী। তাহলে ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু ইতিহাস থেকে এই প্রশ্নটি বারবার বিভিন্ন পরীক্ষায় এসেছে, রাজতরঙ্গিনী। তাহলে রাজতরঙ্গিনী কে লিখেছিলেন? কলহন লিখেছিলেন। কে লিখেছিলেন? কলহন লিখেছিলেন। তাহলে কলহন লিখেছিলেন রাজতরঙ্গিনী। তাহলে এখান থেকে কোথাকার ইতিহাস জানা যায় বন্ধুরা? এখান থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়। হয়তো আমরা পড়ে গেলাম যে রাজতরঙ্গিনী কে লিখেছিলেন? কলহন।
তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন চাই যে কলহনের রায়তরঙ্গিনী থেকে কোথাকার ইতিহাস জানা যায়, তাহলে আমরা করে দেবো। আমরা যদি জেনে থাকি তাহলে আমরা উত্তর সঠিক করে আসতে পারবো। কাশ্মীরের ইতিহাস জানা যায়। তো বন্ধুরা চলে যাব নেক্সট। তো বন্ধুরা আজকের 29 নম্বর প্রশ্ন কি, জীবনের ঝরাপাতা কে লিখেছিলেন? নিম্নলিখিত ব্যক্তিগুলির মধ্যে কে লিখেছিলেন জীবনের ঝরাপাতা? অপশান এ সরলা দেবী চৌধুরানী, অপশান বি শরৎ কুমারী, অপশান ডি স্বর্ণকুমারী, অপশান ডি জ্ঞানানন্দিনী। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সরলা দেবী চৌধুরানী। এই সরলা দেবী চৌধুরানীর একটা স্মৃতিকথা বা আত্মজীবনী হলো জীবনের ঝরাপাতা। তো বন্ধুরা এই জীবনের ঝরাপাতা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? উত্তর হবে দেশ। কোন পত্রিকায়? সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী বা স্মৃতিকথা, সেটা হচ্ছে আমাদের জীবনের ঝরাপাতা, সেটি দেশ পত্রিকায় প্রকাশিত হয়। আর এই সরলা দেবী চৌধুরানীকে আবার একটা এর ডাক নাম আছে, একে একটা উপাধি দেওয়া হয়েছিল, একে অগ্নিযুগের অগ্নিকন্যা বলা হয়। তাহলে সরলা দেবী চৌধুরানীকে কি বলা হয়? সরলা দেবী চৌধুরানীকে বলা হয় অগ্নিযুগের অগ্নিকন্যা। সরলা দেবী চৌধুরানীকে বলা হয় অগ্নিযুগের অগ্নিকন্যা। তাহলে 29 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। এরপর চলে যাব আমরা নেক্সট প্রশ্নে। তো বন্ধুরা আজকের এই যে 20,000 জিকে পর্ব আমরা শুরু করেছি তার পার্ট 1 বা প্রথম পর্বের শেষ প্রশ্ন কি, ক্রিকেট খেলা প্রথম শুরু হয়েছিল কোথায়, মানে কোন দেশে আর কি। তাহলে ক্রিকেট খেলা প্রথম শুরু হয়েছিল কোন দেশে? আমরা সবাই জানি ক্রিকেট খেলা প্রথম শুরু হয়েছিল কোথায়? ইংল্যান্ডে। ক্রিকেট খেলা প্রথম শুরু হয়েছিল কোথায়? ইংল্যান্ডে। তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের 30টি প্রশ্ন। যদি কোনো প্রশ্নের উত্তর ভুল মনে হয়ে থাকে বা আমার অনিচ্ছাকৃত যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আমি আমার ভুল সংশোধন করে নেব। আর যদি প্রশ্নগুলি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। আর তোমাদের বা আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অত্যন্ত উৎসাহ করবে। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।